Hello, Assalamualaikum সবাইকে, hope you all doing well. Welcome back to Backbenchers Bioscope. আগের ভিডিওতে আমরা MBBS অ্যাডমিশন নিয়ে কথা বলেছিলাম from a non aspirant of MBBS. সো আজকে আমরা তোমার ভার্সিটি প্রেপ নিয়ে কথা বলবো, যতগুলো ভার্সিটি আছে এবং লিটল বিট অফ ইঞ্জিনিয়ারিং। সো তোমাদের কিন্তু সময় খুবই কম, হ্যাঁ খুবই কম, লিটারালি অনেক কম। তোমাদের ফার্স্ট এক্সাম দেখো, ফার্স্ট থেকে না শুরু করি, ঢাবি দিয়ে শুরু করি। ঢাবি হচ্ছে 13 ডিসেম্বর, এটাই মোস্ট প্রবাবলি ফার্স্ট এক্সাম MBBS। তারপর হচ্ছে ঢাবির পর দেখো খুলনা ইউনিভার্সিটি আছে, জগন্নাথ আছে, তারপর হইতেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 23rd to 31st ডিসেম্বর, এখনো দেয়নি টাইম। তোমার বুয়েট 10 জানুয়ারি, রুয়েট 3rd জানুয়ারি, সাস্টো দিয়ে দিছে তোমার আজকে 13 to 14 জানুয়ারি। সো মোটামুটি কিন্তু সবগুলো কাছে। চিটাগং ইউনিভার্সিটি 2nd জানুয়ারি, রাজশাহী ইউনিভার্সিটি 9 জানুয়ারি। হ্যাঁ, সো তোমাদের কিন্তু সবগুলো এক্সামে মোটামুটি প্যাকড এবং খুবই কম সময়। সো এই কম সময়ের মধ্যে তোমাদের অনেকের প্রিপারেশন হয় খুবই ভালো, অথবা মডারেট, অথবা মোটামুটি চলতেছে, অথবা পড়া হয়নি। সো এখানে তোমার যেটা করতে হবে আর কি, তোমাদের যেহেতু সময় অনেক কম, এখানে কিছু জিনিস লিখে রাখছি আগের ভিডিও থেকে, বিকজ এখানেও এটা কাজে লাগবে। প্রথমত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যত আমার জুনিয়র আছে আস করো যে কিভাবে করা উচিত আর কি, এখন সময় কম। আমি সবাইকে একই জিনিসই বলি যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে, তাই না? কোয়েশ্চেন ব্যাংক থেকে তুমি দেখবা যে there is a whole lot of questions coming out from the question bank every single year in the admission exam. প্রতিটা এক্সামে দেখবা যে আগের বছর বিগত কোয়েশ্চেন থেকে হয় সেম টপিকে কোয়েশ্চেন আসতেছে, অথবা একই কোয়েশ্চেন ও দিয়ে দেবে। একই কোয়েশ্চেন দেওয়ারটা মানে সভ্য দেখায় না আর কি, বাট মোস্ট টাইম যেটা করে তোমার সেটা হচ্ছে একই ধরনের কোয়েশ্চেন দেয়, কোয়েশ্চেনটা পেঁচায় দেয়। ধরো ফিজিক্সের কোয়েশ্চেন ছিল 10 মিটার পার সেকেন্ড, এবার দিল হচ্ছে 17 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, জাস্ট লাইক দিস চেঞ্জ দ্য ভ্যালুজ, মানটা চেঞ্জ করে জাস্ট একই জিনিসই জাস্ট মান চেঞ্জ করে দেয়। সো বিষয়টা তো সেম, তাই না? এটা করবা, কোয়েশ্চেন ব্যাংক গুলো সলভ করবা। কোয়েশ্চেন ব্যাংক সলভ করা বলতে আমি বুঝাচ্ছি, এখানে যদি আসি তোমাকে আমি বলবো যে তুমি যে ভার্সিটি প্রিপারেশনের জন্য হও, ভার্সিটি প্রেপ নিচ্ছ, তারা অবভিয়াসলি তুমি জানো যে ক্যালকুলেটর ইউজ করা নিষিদ্ধ, রাইট? ক্যালকুলেটর ইউজ করা যায় না, বাট আমি ইঞ্জিনিয়ারিং এ ক্যালকুলেটর ইউজ করা যায়। সো তোমার তো ফার্স্ট অফ অল ঢাবির এক্সাম, তাহলে তোমার ক্যালকুলেটর ছাড়া প্রেপ নেওয়া শিখতে হবে যদি তোমাদের ভার্সিটি প্রেপ থাকে। কারণ আমার নিজের ভার্সিটি প্রেপ ছিল, সো আই নো ক্যালকুলেটর ছাড়া কেমনে অ্যাকচুয়ালি করা যায়, কিন্তু জাস্ট তোমার প্র্যাকটিসের উপরে আসলে বিষয়টা। সো ধরো ফার্স্ট এক্সাম ঢাকা ইউনিভার্সিটি, তুমি ঢাকা ইউনিভার্সিটির বিগত 5 বছরের বিগত 5 বছরের কোয়েশ্চেন দেখলা, এবং শুধু দেখলা হবে না, সলভ করতে হবে। হ্যাঁ, দেখলা খুলনা ইউনিভার্সিটি দেখলা, জাহাঙ্গীরনগরটা খুব ইম্পর্টেন্ট। বাট জাহাঙ্গীরনগরের বিষয়টা কি, তুমি এখন বলতে পারো যে এতগুলো শিফটে পরীক্ষা, এত ধরনের কোয়েশ্চেন, তাই না? এখানেও বিগত 5 বছরের সলভ করতে অনেক টাইম লাগবে, বাট তুমি দেখবা যে মোটামুটি টপিক গুলো সেমই আসে। তুমি যখন দেখবা যে একই কোয়েশ্চেন ওই যেরকম দেখাইলাম 10 মিটার পার সেকেন্ড, 17 মিটার পার সেকেন্ড, সো একই ধরনের কোয়েশ্চেন আসতেছে, জাস্ট মান ভ্যালু চেঞ্জ করে, এরকম অনেক পাবা তোমার ইয়ের মধ্যে আর কি। যে ওই যে ওরা যে তোমার 10টা থেকে 5টা মানে এরকম ব্যাচ আকারে পরীক্ষা নেয় না, সো প্রতিটা ব্যাচে আর কি পাবা কাছাকাছি কোয়েশ্চেন। সো ওগুলো যদি দেখো যে একই টাইপের কোয়েশ্চেন বারবার আসতেছে, স্কিপ মারবা যখন বিগত 5 বছরের কোয়েশ্চেন সলভ করবা। এরপর তুমি যেটা করবা, আমি সাস্টের কথা বলবো না, সাস্ট ভার্সিটি ইঞ্জিনিয়ারিং দুটোর মধ্যে পড়ে। সাস্টের কোয়েশ্চেন ভার্সিটির জন্য সলভ করার দরকার নেই, বাট তুমি আগের বছরের কোয়েশ্চেনটা সলভ করে, আমি যেবার পরীক্ষা দিলাম সেই আগের বছরের কোয়েশ্চেনটা সলভ করে সাস্টের। হ্যাঁ, আগের বছরটা করে, কারণ আগের বছরের কোয়েশ্চেনটা ছিল ভার্সিটি স্ট্যান্ডার্ডের থেকে একটু কঠিন, বাট ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডটা হয়নি আর কি। হ্যাঁ, এটা ইঞ্জিনিয়ারিং থেকে সহজ ছিল। তারপর তুমি রাজশাহী ইউনিভার্সিটি বিগত 5 বছরের সলভ করবা, চিটাগং ইউনিভার্সিটি বিগত 5 বছরের সলভ করবা। এটা গেল হচ্ছে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। আর জিএসটি যেটা করবা, তুমি জিএসটিটা এখন তুমি সলভ করতে চাইলে করতে পারো, বাট এখন আমি বলবো না। জিএসটি জাস্ট ফর ফান ইউ ক্যান সলভ, বাট যদি মনে করো তোমার প্রিপারেশন খুব ভালো থাকে, জিএসটি সলভ করার দরকার নেই। যদি তোমার প্রিপারেশন একটু খারাপের টাইপের থাকে, খারাপের দিকে থাকে, তুমি যেটা করবা, তুমি জিএসটিটা ভালো করে সলভ করবে। জিএসটিতে বিগত 10 বছরের সলভ করবা, দেখবা যে বাকি 4-5 বছর সাস প্রশ্ন করছে আর কি, একটু মিডিয়াম টাইপ হার্ড হয়েছে, এবার কোশ্চেন হয়েছে ইজি এবার জিএসটিতে। সো অনুযায়ী বিগত 5 বছরের কোশ্চেন সলভ করে জিএসটিতে, যদি তোমার ওই সিচুয়েশন থাকে। কোশ্চেন সলভ করা হয়ে গেল, এরপর কি লেখা, নোটস, তাই না? নোটস সলভ, তোমার যে নোটস গুলো আছে তোমার করা, তোমার খাতে এতদিন কোচিং করছো,
তোমার এইচএসসি অ্যাডমিশনের অবভিয়াসলি আছে, সেগুলো নোটসগুলো দেখবা এবং নোট করবাও, জাস্ট দেখলে হবে না। তুমি উদ্ভাসে থাকো, এসিএসে থাকো, রেটিনায় থাকো, অনলাইনে ক্লাস নেই, সেই ক্লাসগুলো তুমি করবা, নোটস দেখবা, 2 times 3 times স্পিডে অনলাইন ক্লাসগুলো দেখে নোটস করবা। এটা হচ্ছে একটা গেল। আর এখানে আরেকটা জিনিস লিখছিলাম যে ডোন্ট স্টার্ট এ নিউ টপিক। এখন এখানে আমি কি বলবো, এখানে এটা লেখার রিজনটা হইতেছে, ধরো ভাস্ট পড়াশোনা, অনেক বেশি পড়াশোনা, এখন অনেকগুলো চ্যাপ্টার আছে, তোমাদের পরীক্ষা হচ্ছে ডিউর পরীক্ষা 13 ডিসেম্বর, তাই না? দ্য বিগেস্ট এক্সাম, ভার্সিটির মধ্যে সবচেয়ে বিগেস্ট এক্সাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। সো এইটার জন্য অবভিয়াসলি তুমি যদি এখন নতুন টপিক স্টার্ট করো, আগেগুলো বলা শুরু করবে, হ্যাঁ, যেটা হিউম্যান সাইকোলজি আর কি, হ্যাঁ, হিউম্যান এমনি, মানুষের ব্রেন এমনি কাজ করে। তুমি যেটা করবা, তুমি এইগুলোর জন্য আবার এই কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে না, এই কোয়েশ্চেন ব্যাংক থেকে ওই টপিকের বা ওই অধ্যায়ের, হ্যাঁ, ওই টপিকের অথবা ওই চ্যাপ্টারের ওই অধ্যায়ের যে আগের বছরের কোয়েশ্চেনগুলো আসছিল সেগুলো সলভ করবা, এবং তুমি প্যাটার্ন একটা বের করার ট্রাই করবা যে কোথা থেকে কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আসতেছে। সো সেটা যদি তুমি ধরতে পারো, তাহলে তোমার নিউ টপিকটা পড়ার দরকার হচ্ছে না। এই জিনিসটা একটু দেখিও। আবার এখন যদি তুমি বলো ভাই ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে আসলে একটু হার্ড। তুমি যদি আগে কোশ্চেন ব্যাংক দেখো, তুমি তো আর ম্যাথ মুখস্থ করে ভাই এমনি তো আসলে হয় না। এক বিষয়ে তোমার তো সেম ধরনের ম্যাথ দিবে না, মান চেঞ্জ করে দিবে, অনেক কাহিনী করবে, তখন তুমি পারবে না। সো দিস ইজ ফর টপিকস লাইক বায়োলজি। কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু আছে, ধরো কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু রিঅ্যাকশন আসে, সেই রিঅ্যাকশন গুলো তুমি পড়ে গেলা, যেমন হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে বলি মার্কোনিকভ আছে, হ্যাঁ, মার্কোনিকভ আছে, আবার অ্যান্টিও দিয়ে দিল, অ্যান্টি মার্কোনিকভ আছে, SN1 আছে, SN2 আছে, গ্রিগনার রিঅ্যাজেন্ট RMGX, রাইট, RMGX গ্রিগনার রিঅ্যাজেন্ট, এখান থেকে তোমার কোশ্চেন আসতে পারে। ডিমেনশন রিঅ্যাকশন আছে, লিখে দিচ্ছি, তুমি এগুলো নোট করতে পারো চাইলে। ডিমেনশন রিঅ্যাকশন। আর আরেকটা কি দিতে পারি, আর আছে আরেকটা দেওয়া যায়, সেটা হচ্ছে তোমার উইলিয়ামসন ইথার সিনথেসিস। হ্যাঁ, এটা আসতে পারে, লাইক যদি আনকমন টাইপ কোশ্চেন দেয়, এই উইলিয়াম ইথার সিনথেসিসটা আসতে পারে যদি আনকমন হয়। হ্যাঁ, এটা লিখে রাখতে পারো। এখন এখানে বিষয়টা কি, এটা খুবই একটা ইজি সূত্র, হ্যাঁ, জাস্ট তোমার ইথার যেটা আছে, অক্সিজেন থাকবে, তাই না, যে এইটা তৈরি হবে আর কি, COC, ইথার তৈরি হবে। সো ইটস ভেরি মাচ ইজি, তুমি দেখলে বুঝতে পারবে। সো দ্যাট ইজ উইলিয়াম ইথার সিনথেসিস। এবং এখান থেকে তোমার এটা জাস্ট তোমার ইয়েরটা বলো আর কি, অর্গানিকেরটা, কারণ আমাদের অনেকেরই টেন্ডেন্সি আছে অর্গানিকটা ছেড়ে দাও, তাই না? সো অর্গানিক নিয়ে বেশি কথা বলা যাক। এটা গেল অর্গানিক পার্ট থেকে। এরপরে ধরো অর্গানিকের আরো কিছু অপশন আছে আর কি, আরো কিছু জায়গা থেকে প্রশ্ন আসে, যেমন নোমেনক্লেচার, তাই না? নোমেনক্লেচার। এখন নোমেনক্লেচার মানে কি, নামকরণ, তাই না? নামকরণ থেকে একটা কোশ্চেন মোটামুটি থাকে, যেমন অনেক কোশ্চেন থাকে, এবং অর্গানিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করে, তার মধ্যে নোমেনক্লেচার থেকে ভালোই কোশ্চেন করা হয়ে থাকে। সেগুলো সবগুলোর ক্ষেত্রে ভার্সিটি যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই করে। তো তোমার নোমেনক্লেচার থেকে তুমি জাস্ট কয়েকটা দেখে যাবা, তাহলেই পারবা। হ্যাঁ, যেমন নোমেনক্লেচার কি আসতে পারে তুমি দেখো তো, এই যে এরকম একটা দিল, এখানে ধরো দিল হচ্ছে OH, এখানে হচ্ছে CH2, এখানে ধরো দিল ডাবল বন্ড, হ্যাঁ, CH2, এটা হবে CH, এটা হবে হচ্ছে CH, এটা হবে CH3, ধরো এরকম একটা দিল নোমেনক্লেচার। তাহলে তুমি আগে কি করবা, তোমার কাজ হচ্ছে প্রথমে মেইন চেইনটা বের করা। মেইন চেইনটা কি হবে, 1 2 3 4 5, 5টা কার্বন। সো 5টা কার্বন হইলে তোমার এটা হচ্ছে পেন্টেন, বাট এখানে যেহেতু একটা ডাবল বন্ড আছে পেন্টিন, এখন তুমি দেখলে এটা পেন্টিন, তাই না? এখন আবার আরেকটা কাহিনী কি, এখানে আবার একটা হাইড্রোক্সিল আছে। তাহলে তুমি কেমনে নামটা করবা বা নাম্বারিং শুরু করবা কই থেকে? একটা যদি দেখো 1 2 3 4 5 এমনি তো শুরু করা যায়, বাট এমনি শুরু করা যাবে না। এখন এটা শুরু করা যাবে না কেন সেটা দেখো। হ্যাঁ, তোমাদের তুমি আর বলতে ভাই তোমার অ্যাডমিশনের ইয়ে কথা বলতে গিয়ে কেমিস্ট্রি এত কিছু বলতেছো, কারণ মানুষ এটাতে আটকায়, ঠিক আছে, মানুষ অর্গানিকই আটকায়, এবং অনেকে যেহেতু টেন্ডেন্সি হয় ছেড়ে দেওয়ার। সো তোমাকে যদি এগুলো ইজি জিনিস, যেহেতু আমি কেমিস্ট্রিতে পড়ি, কেমিস্ট্রি অ্যাটলিস্ট একটু বেশি জানি, সো যেগুলো আসতে পারে একটু দেখাই দিচ্ছে। 1 2 3 4 5 করা যাবে না, কি করতে হবে, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। এখন ভাই কেন এটা করতে হইতেছে? এখান থেকেও হাইড্রোক্সিল, এখানে যেহেতু হাইড্রোক্সিল হচ্ছে এখানে মেইন,
ফাংশনাল গ্রুপ মানে কি সমতামূলক বলে বাংলায়, মানে এই এটা তো অ্যালকোহল তাই না, সো অ্যালকোহলটা এখানে মেইন ফাংশনাল গ্রুপ। সো এখান থেকে শুরু হবে, মানে এটা কোন চেইনের কোন সাইড থেকে কাছে সেখান থেকে শুরু করতে হবে। সো এই সাইড থেকে এটা এখানে, এই সাইড থেকে এখানে কাছে, বাট এই যে ডাবল বন্ডটা আছে না, এই ডাবল বন্ডের কারণে এখান থেকে শুরু হবে, ঠিক আছে। এগুলো তো সব সিঙ্গেল বন্ড ছিল, ডাবল বন্ডের কারণে এখান থেকে শুরু হবে। তাহলে কি হবে এটা, পেন্ট, ঠিক আছে। পেন্ট আমরা কি জানি, এটা হচ্ছে পেন্টিন ছিল, পেন্টিনের পর আমরা এটাকে বানাইছি পেন্টিন, যেহেতু ডাবল বন্ড ছিল তাই না। পেন্টিন ডাবল বন্ড হলে কি হয়, ইন যুক্ত হয়, এরপর আবার কি হয়ে গেছে হাইড্রোক্সিল, তাহলে কি হবে পেন্টানল, তাই না, পেন্টানল। এখন তুমি বলতে ভাই এই পেন্ট কেন নিলাম, পেন্টের কারণ হচ্ছে এই দেখো পেন্ট, হ্যাঁ তিনটা জায়গায় পেন্টটা সেম আছে, পেন্ট ওয়ার্ডটা সেম আছে, জাস্ট ইন যুক্ত হইছে অ্যানল যুক্ত হইছে, পেন্টানল, তাই না। সো এখানে পেনটা থাকলো, এরপরে কি পেন্ট, এখানে কি 1 2 3 4 5, এই ডাবল বন্ডটা কোথায় আছে বলো তো, এক নম্বর কার্বন আছে, পেন্ট 1 in 1 2 3 3 অল, ঠিক আছে, 1 in 3 অল, ঠিক আছে, পেন্ট 1 in 3 অল। সো এটা হচ্ছে তোমার এটার নমেনক্লেচার, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখানে পেনটা কেন নিলাম আবার বলি, কারণ তোমার দেখো এগুলো হচ্ছে তার জাস্ট নামকরণ, এই যে এই ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ট্রিপল বন্ড, ফাংশনাল গ্রুপের কারণে এই জাস্ট অ্যানল ইন, তারপর পেন্টাইন YN যুক্ত হবে যদি ট্রিপল বন্ড থাকে, তাই না, YNE। সো পেন জিনিসটা তো সেম থাকতেছে, পেন মানে কি 5, সো এই কারণে পেন্ট 1 in 3 অল। এবং এটা কি, এটা একটা অ্যালকোহল, এটা একটা ডাবল বন্ডের অ্যালকোহল, ঠিক আছে। তাহলে এইরকম নোমেনক্লেচার গুলো জাস্ট দেখে যাও, সিম্পল নোমেনক্লেচার, ঠিক আছে, নোমেনক্লেচার অত হার্ড না, এবং এটা তোমার লাইফে কাজে লাগবে। তুমি যখন ভার্সিটিতেও পড়বা, ভার্সিটিতেও তোমার যখন ধরো কেমিস্ট্রি যদি তোমাদের মাইনর সাবজেক্ট থাকে, তোমার কিন্তু এটা কাজে লাগবে, সো এটা পড়ে রাখো, এটা লাগবে। আর হচ্ছে তোমার মোটামুটি এগুলো থেকেই আসে, আর তোমার ফাংশন গ্রুপ থেকে আসতে পারে যে কোনটা সবচেয়ে বেশি, ধরো এখানে COOH আছে, এখানে OH আছে, এখানে হইতেছে CH3, এখানে হইতেছে CH3, ধরো নিচে, হ্যাঁ সরি এটা কিন্তু সিঙ্গেল বন্ড, আমি একটু বেশি জায়গা দিয়ে করছি। আচ্ছা এখানে ধরো একটা C দিয়ে দিলাম, সমস্যা কি, কার্বন। এখানে তোমার কোশ্চেনটা হইতেছে যে 1 2 3 4 5 নাকি 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 হবে এই সাইড থেকে, কারণ এই যে কার্বক্সিলিক যে গ্রুপটা আছে এটা বেশি ফাংশন, বেশি রিঅ্যাক্টিভ, বেশি পাওয়ারফুল, ঠিক আছে। এটার অর্ডার অফ রিঅ্যাক্টিভিটিতে উপরে আছে, তোমার যে একটা বড় টেবিল আছে না যেখানে যে অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি দেওয়া আছে, ওটা জাস্ট পড়ে নিবা, তুমি দেখবে যে কার্বক্সিলিক গ্রুপ সবচেয়ে টপে আছে। তারপর SO3H আছে, তাই না, সালফোনিক গ্রুপ মোস্ট প্রবাবলি SO3H আছে, হ্যাঁ সালফিউরিক অ্যাসিড থেকে যদি তুমি এটাকে ভাঙো তাহলে কি পাবা, H+ পাবা, আর পাবা হচ্ছে সরি হ্যাঁ ঠিকই আছে HSO3-, ঠিক আছে, এটা কিন্তু আছে, সরি এটা হচ্ছে মাইনাস হবে। সো এটা হচ্ছে বিষয়, সরি এটা 4 হবে অ্যাকচুয়ালি। আচ্ছা যাই হোক, এখন তোমার এখানে কার্বক্সিলিক তো অবভিয়াসলি 1 2 3 4 5 এই সাইড থেকে শুরু হবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় কি, যে ফাংশনাল গ্রুপটা কি হবে, এটা কি অ্যালকোহল হবে, এই পুরোটা কি একটা অ্যালকোহল হবে, অথবা নাকি কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ অ্যাসিড হবে, এটা অ্যাসিড হবে, ডিউ টু দিস এটা একটা অ্যাসিড হবে, হ্যাঁ। সো এই ছোট ছোট জিনিসগুলো তোমার জানতে হবে, ওই যে যেটা বললাম যে কিছু কিছু ছোটখাটো রুলস আছে, সেটা তোমার বইয়ে আছে, তুমি জাস্ট দেখে নিবা, এগুলো পারবা। সো কেমিস্ট্রি নিয়ে অনেক কথাবার্তা হইলো, হ্যাঁ আশা করি কেমিস্ট্রি নিয়ে তোমাদের ধারণা হইছে। অর্গানিক নিয়ে কেন বললাম, কারণ অর্গানিক থেকে বেশি কোশ্চেন আসে। আর কি আসতে পারে, আর আসতে পারে হচ্ছে লা শাটেলিয়ার থেকে, মানে অন্য চ্যাপ্টারের কথা বলতেছি, লা শাটেলিয়ার প্রিন্সিপাল থেকে আসতে পারে, হ্যাঁ মানে কি বুঝাচ্ছি তোমাকে, ইকুইলিব্রিয়াম থেকে কি আসতে পারে, কেপি কেসি বের করতে বলতে পারে, আর কি বের করতে বলতে পারে, আরেকটা বের করতে বলতে পারে, সেটা হচ্ছে তোমার কেপি সমান কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল এন, এই সূত্রটা আমরা জানি, রাইট, এটা তো আমরা জানি। সো এখানে তোমার ধরো কেসি দেওয়া আছে, আর তোমার ডেল এন হচ্ছে তো তোমার কি প্রোডাক্টের মোল অফ প্রোডাক্টের মোল মাইনাস
মোল অফ রিঅ্যাক্ট্যান্ট, তাই না? রিঅ্যাক্ট্যান্টের যা মোল আছে এই দুইটা যদি তুমি বিয়োগ করো তাহলে তুমি ডেল এর ভ্যালু পেয়ে যাবে। সো এটা দিতে পারে যে কেপি কেসি দিল, এই রিঅ্যাকশন একটা রিঅ্যাকশন দিয়ে দিল, ধরো let's just say H2 plus N2 2NH3, এটাকে তোমাকে আগে সমান করে নিতে হবে। এটা সমান হয়ে গেল 3H2 plus N2, দুইটা নাইট্রোজেন আছে, 6টা হাইড্রোজেন আছে, মিলে গেছে। এটা তুমি আগে সমান করে নিলা। ধরো তোমাকে এইভাবে ইকুয়েশনটা দিল, ঠিক আছে? প্রথমে এইভাবে দিবে, তোমার এটা সমান করতে হবে। সমান করতে গেলে কি এখানে দেখছো 3টা হাইড্রোজেন আছে, এটা 2টা, তাহলে তুমি কি করবে, এই 2টা এখানে দিবা, এই 3টা এখানে দিবা। যেহেতু এটা কেন দিলাম, কারণ নাইট্রোজেন দুইটা সেম আছে। তারপর তুমি এটা বিয়োগ করো, কি আসে 2 মাইনাস মানে ডেল এন এর ভ্যালু কি আসে, সরি উল্টা পাশে লিখতেছি, বাঁকা হয়ে লিখতেছি আর কি, বাট বুঝে নাও আর কি বিষয়টা। প্রোডাক্ট আর তোমার রিঅ্যাকট্যান্টে কয়টা মোল আছে, 3 যোগ 1, এখানে 3 মোল এখানে 1 মোল, তাহলে কত আসে 2 - 4 = -2। তাহলে এটার কেপি কি আসবে, কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার -2। সো এই ধরনের কোশ্চেন তোমার আসতে পারে, এইগুলো খুব কমন কোশ্চেন। এই কোশ্চেন যেটা বললাম, এই কোশ্চেনটা কোথায় আসে জানো? এই কোশ্চেনটা আসে হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি আর চিটাগং ইউনিভার্সিটিতে। রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি এই ধরনের কোশ্চেন আসার কারণ হইতেছে তোমার যেহেতু অনেকগুলো কোশ্চেন করার সময় কম, ওরা দে টেন্ড টু গিভ ইজি কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন ইজি আসে বাট কাট মার্ক অনেক বেশি। সো সেই দিকে তোমার আবার খেয়াল রাখতে হবে, হ্যাঁ? এইগুলো হচ্ছে কেমিস্ট্রি নিয়ে অনেক কথাবার্তা হইলো। এবার সব বায়োলজি নিয়ে কি আসতে পারে? বায়োলজি থেকে যেগুলো আসতে পারে, ধরো বায়োলজি তোমার যে সেলের অধ্যায়টা আছে, হ্যাঁ, মানে ব্লাড সেল আর কি, সার্কুলেশনের যে অধ্যায়টা আছে, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, তাই না? আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটলেট। এখান থেকে যেটা আসতে পারে, হচ্ছে তোমার হার্ট নিয়ে আছে, তাই না? হার্টের এখান থেকে আসতে পারে হচ্ছে তোমার, আচ্ছা এটা নিয়ে আগে পরে বলি, তোমার হচ্ছে ব্লাড গ্রুপিং যেটা আছে, তোমার যে কে রক্তদান করতে পারে। ধরো একজন যেমন ও নেগেটিভ কি বলে, যে ইউনিভার্সাল ব্লাড ডোনার, তাই না? সবাইকে রক্ত দিতে পারে, এটা একটা কোশ্চেন আসতে পারে। আবার ধরো এবি পজিটিভ, এটা কি ইউনিভার্সাল ব্লাড রিসিভার আর কি, তাই না? মানে অ্যাকসেপ্টার বা রিসিভার, মানে যাই বলো, বুঝতেছো তো কি বুঝাই দিছি। এটা একটা কোশ্চেন আসতে পারে। আবার এই কোশ্চেনটা আসতে পারে যে ও পজিটিভ কাকে রক্ত দিতে পারবে, কয়েকটা দিয়ে দিল, আনসার করতে হবে। এটা গেল। তোমার আরবিসি থেকে যেটা দিতে পারে সেটা হচ্ছে যে হিমোগ্লোবিন যে যায়, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন, সেটা হচ্ছে NaH, ওটা না, হিমোগ্লোবিন দিয়ে যে তোমার অক্সিজেনটা সার্কুলেটেড হয়, সেটা কিছু রিঅ্যাকশন আছে আর কি, হ্যাঁ, ওগুলো তোমার আসতে পারে। আর কি আসতে পারে তোমার প্লেটলেট থেকে, প্লেটলেটের ইয়েটা আসবে। প্লেটলেটের ক্ষেত্রে তোমার ওই যে ফিব্রিনোজেন যে তৈরি হয়, হ্যাঁ, ফিব্রিনোজেন তৈরি হতে গেলে তোমার যে ফিব্রিনোজেন তৈরি হয়, এরপরে তোমার যে ফ্যাক্টর গুলো লাগে, 13টার মতো মনে হয় ফ্যাক্টর আছে, তাই না? ক্রিসমাস ফ্যাক্টর আছে, এরকম যেগুলো আছে 9th ফ্যাক্টর, এগুলো তোমার মনে রাখতে হবে যে কোনটা কিসে কাজে লাগে। আর হইতেছে তোমার এগুলো প্লেটলেটের কাহিনী। হার্ট থেকে তোমার কি আসতে পারে? হার্টের হচ্ছে তোমার ব্যারো রিসেপ্টর যেগুলো আছে, ব্যারো রিসেপ্টর, হ্যাঁ, ব্যারো রিসেপ্টর, এখান থেকে তোমার যে ন্যাচারাল পেসমেকারটা আছে সেটা তুমি দেখে আসবে। তো ব্যারো রিসেপ্টর কয় ধরনের আছে এটা গেল। এরপর হচ্ছে নোডস গুলো আছে আর কি, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, তারপর পার্কিনজি ফাইবার, হ্যাঁ, পার্কিনজি ফাইবার, আমি জাস্ট মানে মাথায় আসতেছে বলতেছি, এরকম 4 ধরনের আছে না, এবিএন আছে, পার্কিনজি ফাইবার আছে, আরো 2টা আছে আর কি, তুমি দেখিনি। বায়োলজি অবস্থা আমার খুব খারাপ, অনেকদিন বায়োলজি পড়া হয় না আর কি, বাট আইডিয়া তো পাচ্ছ যে কই থেকে কোশ্চেন আসতে পারে। এটা গেল হার্টের বিষয়টা বললাম। আর হার্টের আরেকটা জিনিস মনে রাখবে যে যেটা হার্ট থেকে বেরিয়ে যায়, হ্যাঁ, হার্ট থেকে বের হয়ে গেলে সেটাকে কি বলে? হার্ট থেকে বের হয়ে গেলে সেটাকে বলে তোমার আর্টারি। হার্ট থেকে যে ভেইনটা বের হয়ে যায় সেটাকে আর্টারি বলে, আর যেটা ঢুকে সেটাকে ভেইন বলে, তাই না? বাট হার্ট থেকে যে ভেইনটা বের হয়ে লাংসে যায়, হ্যাঁ, ওটাকে কি বলা বলতো? হার্ট থেকে বের হয়ে যে ভেইনটা লাংসে যায় ওটাকে বলে হচ্ছে তোমার পালমোনারি ভেইন।
এটা বের হয়ে গেছে, তাই না? এটাকে বলে পালমোনারি ভেইন। আর হার্ট থেকে যে এটা ঢুকে ওটাকে কি বলে? ওটাকে বলে পালমোনারি আর্টারি। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে, দিস টু আর ডিফারেন্ট। এই দুইটা হইতেছে তোমার দিতে পারে আর কি, হ্যাঁ, যে পালমোনারি ভেইন কি কাজ করে এটা তোমার বলতে হবে। সো এইগুলো হচ্ছে তোমার হার্ট থেকে। তারপর ধরো বোনস থেকে যদি বলি, গিভিং ইউ সাম আইডিয়া, যে মানে বেসিক কিছু আছে যেগুলো থেকে তোমার সবসময় কোশ্চেন করে থাকে। সো সেই জায়গাগুলো থেকে তোমাকে কয়েকটা অধ্যায়ের আইডিয়া দিচ্ছি, জাস্ট দেখে রাখো। ধরো বোনে কত 206টা বোন, তাই না? আমাদের 206 বোনস। আমাদের যখন বার্থ হয়, জন্মের সময় একটা বাচ্চার 300টা বোন থাকে। 206টা বোনের মধ্যে অ্যাপেন্ডিকুলার আছে, অ্যাক্সিয়াল আছে আর অ্যাপেন্ডিকুলার, তাই না? অ্যাক্সিয়াল আর অ্যাপেন্ডিকুলার, এখানে কতগুলো বোন আছে সেটা মনে রাখতে হবে। এরপরে তোমার হচ্ছে অ্যাক্সিয়াল বোনের মধ্যে তোমার স্কালে কত বোন আছে, তারপরে তোমার ব্যাকবোনে কত বোন আছে। যেমন তোমার ব্যাকবোনের যেটা, ওখানে তোমার ওই যে প্রথম যে দুইটা আমাদের ভার্টিব্রা আছে, হ্যাঁ, একটা হচ্ছে অ্যাটলিস আর একটা হচ্ছে অ্যাক্সিস। অ্যাক্সিস এবং অ্যাটলাস মনে হয়, হ্যাঁ। সো এখানে সম্ভবত অ্যাক্সিসটা যদি কারো ছিঁড়ে যায় তাহলে সে মারা যায়। এবং তোমার ফাঁসির ক্ষেত্রে ওইটা অ্যাকচুয়ালি ইউজ করে, যে যখন একটা মানুষকে ফাঁসি দেয় তখন তার অ্যাক্সিসটা এইভাবে খুলে যায়, মানে ছিঁড়ে যায় আর কি তার ভার্টিব্রাটা, তখন যে মারা যায়। এটা নিয়ে কোশ্চেন আসতে পারে। সেইগুলো মাইনুট জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, যেগুলো এক ধরনের ফ্যাক্টস টাইপের, তাই না? সেইগুলো জিনিস দেখে রাখতে পারো। আর হইতেছে বোনের আরো অনেক কিন্তু কঠিন বিষয় আছে, সেগুলো তোমার লাগবে না। যেমন হাতের ক্ষেত্রে হচ্ছে এই যে এই জায়গায় যেগুলো বোন আছে 5টা, আর পায়ের ওখানে হসপিটালে 8টা, সেই 5টা আর 8টা নাম আছে আর কি। সো লুনেট না কি কি জানি নাম আছে, ওগুলো তোমার লাগবে না, ওগুলো মেডিকেলে লাগে। সো মোস্ট প্রবাবলি আসে না আর কি, হ্যাঁ, মানে মোটামুটি দেখা যায় না আসতে তোমার ইয়ের ক্ষেত্রে। তারপর এখন আসো যে ইয়ে নিয়ে কি বলা যায়, ম্যাথ আর হচ্ছে ফিজিক্স নিয়ে। ফিজিক্স নিয়ে আমার কিছু ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, তুমি দেখে নিতে পারো। ম্যাথ নিয়ে ভিডিও করা হয়নি, আশা করি করবো। সো ওগুলো দেখিয়ে দিও, জাস্ট ওগুলোর ক্ষেত্রে বলো বিগত 5 বছরের কোশ্চেন গুলো দেখিও। আর বেসিক ম্যাথ দেখে যাও, বেসিক ম্যাথ দেখে যাও তোমার জাহাঙ্গীরনগরের জন্য, রাজশাহী ইউনিভার্সিটির জন্য, চিটাগং ইউনিভার্সিটির জন্য, জগন্নাথের জন্য দেখতে পারো বেসিক ম্যাথ। বাট ডিইউর জন্য ও জিএসটির জন্য বেসিক ম্যাথ দেখতে পারো। বাট ডিইউর জন্য তোমার কি লাগবে, ডিইউ আর সাস্টের জন্য, বা শুধু যদি ডিইউর কথা বলি, হার্ড কোশ্চেন আসবে। ঠিক আছে, আমার বেলায় যে হার্ড কোশ্চেন আসছিল, ডিইউ তো আমার মানে মেইন টার্গেট ছিল আর কি, ড্রিম ছিল। সো ডিইউ হয়নি, ওটা আবার সাস্ট হয়ে গেছে, কারণ সাস্টের কোশ্চেন ইজি করছিল। সাস্ট নিয়ে একটু পরে কথা বলতেছি। সো ডিইউর ক্ষেত্রে তুমি যেটা করবা, ডিইউ যে কোশ্চেন ব্যাংকটা আছে ওটা সলভ করবা। তুমি যদি পারো, উদ্ভাসে ভর্তি হয়ে থাকে, উদ্ভাসের যে উইকলি এক্সাম গুলো হয়, উইকলি এক্সাম গুলো তুমি কোশ্চেন গুলো নিয়ে সলভ করবা এবং আনসার দেখবা। এটা একটা খুব কাজের কাজ হবে। আর সো এটা গেল ডিইউর কথা। আর সাস্টের কথা যদি বলি, এখন তো সাস্ট বের হয়ে গেছে, তাই না? আমি বুয়েট রুয়েট নিয়ে এগুলো নিয়ে কথা না বলি, কারণ আমি বুয়েটাও পরীক্ষা দিইনি, রুয়েটাও পরীক্ষা দিইনি, তোমার চুয়েটাও দিইনি, শুধু কুয়েট দিছিলাম আর কি, জাস্ট ফর এক্সপিরিয়েন্স আর কি বলতে পারো। ফর এক্সপিরিয়েন্স দাগাইছিলাম মনে হয় 35টার মতো, জাস্ট লাইক ভাবছিলাম একটা সিট হইলে হলো মানুষকে বলতে পারবো যে কুয়েটে চান্স পাইছে। আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল না। তো সাস্টের ক্ষেত্রে যেটা বলবো, সাস্টে এবার কিন্তু কাটমার্ক অনেক বেশি আসছিল, হ্যাঁ। কাটমার্ক একটু পরে কথা বলি। সাস্ট থেকে এবার কিন্তু কোশ্চেন ভার্সিটি স্ট্যান্ডার্ড থেকে তোমার একটু কঠিন হয়েছে, একটু না ভালোই কঠিন হয়েছে ভার্সিটি স্ট্যান্ডার্ড থেকে, বাট তোমার ইঞ্জিনিয়ারিং থেকে সহজ আসছিল, হ্যাঁ। সো সাস্টের ক্ষেত্রে তোমার যদি কোশ্চেন ইজি হয়, তুমি তো মানে পরীক্ষা দিতে বসলেই কিন্তু বুঝতে পারবো কোশ্চেন হার্ড নাকি ইজি। যদি তুমি পড়ে থাকো, চান্স পাওয়ার মতো স্টুডেন্ট হইলে তুমি বুঝতে পারবো কোশ্চেন দেখি ইজি হয়েছে নাকি হার্ড হয়েছে। সো তুমি যখন আনসার করতে থাকো তুমি বুঝতে পারবে। যদি হার্ড হয়ে থাকে তাহলে কাটমার্ক কমবে, ঠিক আছে, কাটমার্ক কমবে। আর যদি কোশ্চেন ইজি হয়, যেটা আমাদের হয়েছিল, ইজি বলতে আই এম সেইং যে বুয়েট স্ট্যান্ডার্ড কোশ্চেন যদি না হয়, বা রুয়েট বা কুয়েট চুয়েট মানে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড যদি না হয়, তাহলে তোমার বুঝে রাখতে হবে যে কাটমার্ক কম হবে। বাট যদি ওদের স্ট্যান্ডার্ড হয়, বা সাস্টের নিজের একটা স্ট্যান্ডার্ড আছে কোশ্চেন, যদি তুমি 17, 18, 19 সালে সাস্টের কোশ্চেন সলভ করে তুমি বুঝতে পারবে অনেক কঠিন ছিল। এবং মানুষের বলা হয় যে বুয়েটে থেকে হার্ড করে কোশ্চেন সাস্ট, কারণ তোমার 1.5 ঘন্টার মধ্যে আনসার করতে হয়। তো তখন কাটমার্ক হচ্ছে তোমার অনেক বেড়ে যাবে। আমাদের বেলায় কাটমার্ক সম্ভবত ছিল 100-র মধ্যে তোমার
68 to 70 প্লাস তো হবে, জাস্ট কাট মার্ক আর কি। হ্যাঁ, সিট মনে 955টা ছিল, এবার বাড়তেও পারে কমতেও পারে, দেয়ার ইজ নো আইডিয়া, সার্কুলার দিলে জানা যাবে। বাট 13 থেকে 14 তারিখে তোমার সাস্টে এক্সাম হবে। এবং সাস্টের অবভিয়াসলি তোমার এখন থেকে লেটস হোপ আর কি যে একক পরীক্ষাই হবে, কারণ সাস্ট গুচ্ছে থাকার মতো ইউনিভার্সিটি না, ওর একক ভাবে একটা সুনামও আছে এবং ওর একটা ধরনও আছে এক্সাম নেওয়ার, তাই না? তুমি কোশ্চেন দেখলে বুঝবো, ওদের প্যাটার্নও ডিফারেন্ট, সবকিছু আলাদা। সো এবং এটা সায়েন্স এন্ড টেকনোলজির মধ্যে আই উড সে দ্য বেস্ট, তাই না? ফার্স্ট ইউনিভার্সিটি ও সায়েন্স এন্ড টেকনোলজিতে, এবং অনেক ভালো সুনাম আছে। দিন দিন খারাপ হচ্ছিল গুচ্ছের কারণে, সেশন জট দেখা দিচ্ছিল, এখন কিন্তু সেশন জট নাই। আমার সেমিস্টার তোমার 2 থেকে 2.5 মাসের মধ্যে গেল, 6 মাসের সেমিস্টার, মানে প্রচুর বেড়ে গেছে, এগুলো তো ভিডিও করতে পারিনি আমি, অনেক পড়াও ভুলে গেছি, এত চাপ গেছে এইচএসসি আর কি। এনিওয়ে, সো সাস্টের বিষয়টা কি, তোমার 60 to 70 প্লাস মার্কস অ্যাট লিস্ট লাগবে যে লাস্টে সিট পাইতে গেল, যদি তুমি এক্সাম ইজি হয়। আর হার্ড হইলে আমি বলতে পারবো না, যেহেতু আমি এক্সাম দিইনি, বাট চেষ্টা করবা 65 প্লাস। হ্যাঁ, যদি হার্ড কোশ্চেন হয়, হার্ডও হইলে 65 প্লাস আনসার করার ট্রাই করবে। এখন সাস্টে কিন্তু 80 মার্ক এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ 80 মার্কের হয়, 1.5 ঘন্টা সময়, মানে 1 ঘন্টা 30 মিনিট। আর হচ্ছে তোমার 20 মার্ক হচ্ছে তোমার ইয়ে থেকে, হ্যাঁ 20 মার্ক হচ্ছে তোমার জিপিএ থেকে আর কি। আমার মার্ক আসছিল সম্ভবত 77.2 থেকে 78.2, হ্যাঁ সাস্টে 100 এর মধ্যে। তাও আমার র্যাঙ্ক আসছিল কিন্তু 1127, এবং আমার মতো 77.2 তোমার যেহেতু কোশ্চেন ইজি হয়েছিল, মোটামুটি পাইছিল 80 থেকে 100 জনের মধ্যে শুধু 77.2 পাইছিল, বাট ওদের র্যাঙ্ক আমার থেকে উপরে ছিল। এর রিজন হইতেছে ওদের এই যে এইচএসসি যে মার্কটা আছে, এখানে তোমার ইয়ের উপর ভিত্তি করে আর কি, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে তুমি যে পরিমাণ মার্কস পাইছো ওর উপরে হচ্ছে তোমার, ওর উপর ভ্যারি করে যদি সেম মার্কস পাও। যেমন আমার একটা ফ্রেন্ড, ও সম্ভবত 79.2 বা 78 এরকম পাইছে, হ্যাঁ এরকমই পাইছে। ওর র্যাঙ্ক আসছে হচ্ছে 600 সামথিং, হ্যাঁ 650 প্লাস আর কি র্যাঙ্ক আসছিল, আর আমার 1127, যদি বেশি কিন্তু ডিফারেন্স না। হ্যাঁ, ওর মোস্ট প্রবাবলি শুধু 79 আসছিল, যাই হোক কাছাকাছি আর কি। সো মার্কস কিন্তু একটা মার্কও কিন্তু অনেক বড় ম্যাটার। হ্যাঁ, সো তোমার সেইভাবে প্রিপারেশন নিতে হবে, সো সেইভাবে প্রিপারেশন নিও। আর আমি যদি চিটাগং আর লাস্টে শেষ করি, চিটাগং, রাজশাহী আর গুচ্ছ নিয়ে বলি, চিটাগং এর এক্সামটা অনেক সহজ হবে। তুমি যখন আনসার করা শুরু করবে দেখবে কি অনেক সহজ কোশ্চেন, অনেক কিছু কোশ্চেন সলভ করলে মনে হবে যে সবই পারি। এটা রিজন আছে, এটা রিজন হইতেছে তোমার চিটাগং এ কিন্তু কোশ্চেন করে ইজি, বাট কাটমার্ক হয় অনেক। কাটমার্ক অনেক হয় বলতে তোমার 110 এর মধ্যে 70, এবার মনে হয় 73.5 ছিল হচ্ছে কাটমার্ক। হ্যাঁ, কাটমার্ক বলতে আমি বুঝাচ্ছি যে ম্যাথ বাদে, কারণ ম্যাথ হচ্ছে তোমার অনেক দূর বন্ধ আছে চিটাগং ইউনিভার্সিটির ম্যাথ সাবজেক্টটা, এর কারণ হচ্ছে তোমার ভর্তি হতে চায় না কেউ আর কি, আমি যা দেখছি। সো 73.5 যদি 110 এর মধ্যে পাও, তাহলে তোমার চিটাগং ইউনিভার্সিটিতে একটা সিট হবে আর কি, বাট তোমার তো অবশ্যই ভালো করতে হবে, সেটার চেষ্টা করো। রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার শিফট ওয়াইজ পরীক্ষা হয়, 2টা শিফটে পরীক্ষা হয়। তোমার দরকার হবে র্যাঙ্ক 800 এর মধ্যে রাখার, ঠিক আছে? আমি বলবো 800 এর মধ্যে র্যাঙ্ক রাখার ট্রাই করবো রাজশাহীতে, তাহলে অ্যাটলিস্ট একটা সিট পাবো। আর তুমি যদি টপ সাবজেক্ট পড়তে চাও তাহলে অবভিয়াসলি টপ 50 এর মধ্যে থাকতে হবে, কারণ 50 এর মধ্যে রাজশাহী ইউনিভার্সিটি এক্সাম টপ 50 এর মধ্যে না থাকলেও এবার হবে। এর কারণ হইতেছে, আর ইয়েটা অনেক দূর আগাবে, কারণ তোমার যেহেতু রাজশাহী ইউনিভার্সিটি এক্সামটা এবার আগে নিচ্ছে, আগেবারে কিন্তু লাস্টের দিকে রাজশাহী ইউনিভার্সিটি এক্সাম নিচ্ছিল, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। যেগুলো এক্সাম দেখতেছো আগে নিচ্ছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি আগে নিচ্ছে, মোটামুটি আগে নিচ্ছে, অত আগে বলবো না অন্যগুলোর সাথে তুলনা করলে, জাহাঙ্গীরনগর আগে নিচ্ছে, রাজশাহী আগে নিচ্ছে, চিটাগং আগে নিচ্ছে। সো এইগুলো দেখবা যে তুমি এগুলো থেকে অনেক পোলাপান হচ্ছে তোমার সিট ছেড়ে দিবে এবং তুমি সিটগুলো পাবা, সেই আশা থাকি না, পড়তে থাকো পুরো দমে। কিছু আইডিয়া তোমাকে দিলাম যেগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে আর কি। আর কোশ্চেন হইতেছে যখন পাবা, যদি তুমি দেখো যে তুমি এত আনসার করতে পারছো, ধরো তোমার 55-60 এর মতো রাইট করতে পারছো আনসার, তাহলে তোমার আরো দাগানো লাগবে। তুমি যেগুলো 50-50 পারো ওগুলো দাগাবা, কারণ তুমি বুঝতেইছো যে 55-60 100 এর মধ্যে পাইলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, যদি কোশ্চেন খুবই কঠিন না করে থাকে, তা তখন তুমি কি করবা, তোমার যেগুলো 50-50 মনে হইতেছে সেগুলো দাগাবা। সো এটা হইতেছে আমার সাজেশন তোমাদের ক্ষেত্রে। আর যদি একদম লাস্টে গিয়ে দেখো এগুলো কোথাও হচ্ছে না,
এগুলো কোথাও তোমার চান্স হইল না, ধরো হ্যাঁ এগুলো কোথাও হইল না, তখন তোমার জিএসটি অপশনটা আছে, এবং জিএসটি তো অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, ভালো ভালো ইউনিভার্সিটি আছে, তুমি হাল ছাড়বে না। ধরো জানুয়ারি, দেখো তো জানুয়ারি মাঝামাঝি পর্যায়ে মোটামুটি অনেকগুলো ইউনিভার্সিটি এক্সাম শেষ হয়ে যাবে। এখানে কুয়েট মিসিং, এখনো দেয়নি, দিলে তুমি জানতে পারবে। এটা শেষ হয়ে গেলে কিন্তু জিএসটি অপশনটা আছে, এবং জিএসটি তো অনেকগুলো সিট, ঠিক আছে 8,000-এর মতো সিট আছে। সো ভালো ভালো ইউনিভার্সিটি আছে, মৌলানা ভাসানী আছে, যশোর বিজ্ঞান প্রযুক্তি আছে, কুমিল্লা ইউনিভার্সিটি থাকতে পারে নাও থাকতে পারে, এখনো জানা যায়নি। সো এইগুলোর জন্য তুমি জিএসটির জন্য ভালো করে প্রিপারেশন নেবে। এখানে যদি খারাপ করো ঠিক আছে, করলা, চান্স পাইলে না, হাল ছাড়বে না। হাল ছাড়লেই দেখবে যে তোমার থেকে খারাপ একটা স্টুডেন্ট এই সময় পড়ে জিএসটিতে চান্স পেয়ে গেছে, তুমি পাওনি। সো ডোন্ট লুজ হোপ, আল্লাহর উপর ভরসা রাখবা, নামাজ পড়বা, দোয়া করবা, আল্লাহর কাছে কাঁদবা, তোমার মা বাবার দিকে তাকাবা, যখনই মনে হচ্ছে পারবা না মা বাবার দিকে তাকাবা, ঠিক আছে? বিকজ দিন শেষে তোমার যে সাপোর্টার আছে, তোমাকে যারা ভালোবাসে, গালিগালাজ করলো, সেটা তোমার মা বাবাই, তাছাড়া আর কেউ করে না, ফ্রেন্ডরা যতই বলুক। সো এই কারণে তোমার প্যারেন্টসের উপর বিশ্বাস রাখবা, দোয়া করবা নিজের জন্য, আল্লাহর কাছে বলবা যে আল্লাহ আমাকে শক্তি দেন আরো তা আগানোর, হ্যাঁ। আর তুমি খালি পড়তে থাকবে এবং ইনশাল্লাহ হয়ে যাবে, প্যারা নিও না। প্রথম দিকে হয়তো অনেকগুলো পরীক্ষা হবে না, এবং এটাই হয় কারণ প্রথম দিকে তোমার প্রিপারেশন একটা গ্যাপ থাকে, টেনশন থাকে, এসে প্রিপারেশনের সমস্যাও থাকে, কোশ্চেন বুঝবা না। এই কারণে যত এক্সাম যাবে তত হইতেছে তুমি আরো ভালো করবা। সো এটা হচ্ছে আমার কথাবার্তা আর কি, এক ধরনের তোমাদের গাইডলাইন দিলাম। আশা করি তোমরা ভালো করবা এক্সামে, তোমাদের জন্য দোয়া রইল। সবাই সুস্থ থাকো ইম্পর্টেন্ট, সুস্থ থাকবা এবং এক্সামগুলো ভালো করে দাও। আর সো দ্যাটস প্রিটি মাচ ইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই, আল্লাহ হাফিজ।